আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে সকলকে ফুলেল শুভেচ্ছা। যাই হোক, এই অধ্যায়টি তোমাদের কাছে খুব ভালো লাগবে আমি আশা করি। আর তার আগে আমি আমার পরিচয়টি যথারীতি তোমাদের সামনে ডিজিটালি উপস্থাপন করতেছি। আজকে আমি বলছিলাম একাদশ শ্রেণীর, মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর, এখন যেহেতু দুইটা মানে মানে শ্রেণীতেই প্রথম এবং দ্বিতীয় পার্টের অর্থাৎ পত্রের কিছু কিছু অধ্যায় পড়ানো হয়, এ কারণে একাদশ এবং দ্বাদশ লিখা। যাই হোক, অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের প্রথম লেকচার আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থী বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাজারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে তুলনা করতে পারবে। এই আজকের আলোচনার বিষয়গুলো। আমি বিশ্বাস করি তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তোমরা অবশ্যই এই বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন করতে পারবে। যাই হোক, প্রথমে আসি বাজার কাকে বলে। লক্ষ্য করো, প্রচলিত ভাষায় আমরা বাজার বলতে যে কোনো একটা স্থানকে বুঝে থাকি যেখানে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, কিন্তু অর্থনীতির ভাষায় কোনো স্থানকে বাজার বলা হয় না। ঠিক আছে, বাজার হতে হলে যে একটি দ্রব্য ক্রেতা এবং বিক্রেতার এই তিনটির উপস্থিতি ঘটতে হয়। এখানে লক্ষ্য করো যে যদি তাইলে কথাটাকে এইভাবে বলি যে কোনো দ্রব্য ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে ক্রয় বিক্রয় হলে অর্থনীতির ভাষায় তাকে বাজার বলা হয়। আবার বলছি, কথাটা মুখস্থ একেবারেই করবা না। বলছি কি, তিনটা জিনিসের কথা বলছি, একটা হচ্ছে দ্রব্য, একটা হচ্ছে ক্রেতা, একটা বিক্রেতা। এই তিনটাকে বিষয়কে একত্রিত করে এই সংজ্ঞাটাকে সাজানো হয়েছে যে কোনো দ্রব্য ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে ক্রয় বিক্রয় হলে অর্থনীতির ভাষায় তাকে বাজার বলা হয়। এক্ষেত্রে অধ্যাপক চ্যাপম্যানের মতে দেখো উনি কি বলছেন, বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্য বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। ঠিক আছে, আবার বলছি কথাটা যে উনি কি বলছেন, বলছে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্য বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। ঠিক আছে, এখন আমরা যদি দেখি, এই যে একটু আগেও বলছিলাম, এক্ষেত্রে আসলে আমার কি জিনিস খেয়াল রাখতে হবে বাজার সংজ্ঞা বলতে গেলে, বা এখানে আমার মনে রাখার কি বিষয়গুলো। দেখো, অর্থনীতির ভাষায় কোনো স্থানকে কি বলা যায় না, বাজার বলা হয় না, এটা একটা আমার মনে রাখতে হবে। তারপর ক্রেতা বিক্রেতা এবং পণ্যের সমন্বয় হলেই বাজারের শর্ত কি হবে, পূরণ হবে। ঠিক আছে, তারপর অর্থনীতিতে যতটি দ্রব্য আছে ততটি বাজার আছে। ঠিক আছে, এই ভাষায় কিন্তু আমি নিউ মার্কেটকে যে বাজার বলতে পারি না। ঠিক আছে, অর্থনীতির এই সংজ্ঞার অনুযায়ী। ঠিক আছে, এগুলো জাস্ট একটু আমরা মনে রাখব। এখন আসছি বাজারের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। লক্ষ্য করো, আয়তন, বিস্তৃতি বা পরিধির ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। এই যে আয়তনের ভিত্তিতে বাজারটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, বা বিস্তৃতির ভিত্তিতে কয় ভাগে, তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক নম্বরে আমরা যদি বলি স্থানীয় বাজার, দুই নম্বরে আসি জাতীয় বাজার, তিন নাম্বার হলো আন্তর্জাতিক বাজার। এখন আমরা এগুলোর একটু একটু আলোচনায় যাব। একেবারে ইজি ব্যাপারগুলা তোমরা জানো,
হয়তো তুমি এভাবে উপস্থাপন করতে পারতেছো না, কিন্তু বিষয়গুলো তোমাদের জানা। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি স্থানীয় বাজার কাকে বলে। লক্ষ্য করে একটা ছবি দেখালাম, কুমিল্লা মানে জেলার একটা ছবি। এখানে দেখো যে কোনো একটা দ্রব্য এই কুমিল্লা জেলায় অর্থাৎ কুমিল্লা অঞ্চলেই উৎপাদন হয়ে কুমিল্লা অঞ্চলেই সেটা ক্রয় বিক্রয় হয়। এই জেলার বাইরে এটা মানে বাজারজাত হয় না, এখানেই উৎপাদন হয়, এখানে মানে ক্রয় বিক্রয় হয়। এই যে দেখো সারা বাংলাদেশের মধ্যে একটা অংশ এই কুমিল্লা একটা জেলাটা। ঠিক আছে, তাহলে এই কথাটাই বলা হচ্ছে সমস্ত দেশেও না, একটা অঞ্চল বা একটা অংশের মধ্যে, দেশের একটা অংশের মধ্যে যদি কোনো একটা দ্রব্যের বাজারটা মাত্র বিস্তৃত থাকে, অর্থাৎ এখানে উৎপাদন হয়, এখানেই ক্রয় বিক্রয় হয়, এই জাতীয় বাজারটাকে আমরা বলছি স্থানীয় বাজার। লক্ষ্য করো যে কোনো পণ্যের বাজার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হলে তাকে স্থানীয় বাজার বলা হয়। যেমন পচনশীল দ্রব্য, শাকসবজি, দুধ, ডিম ইত্যাদি, এগুলোর বাজারটি হচ্ছে কি বাজার? স্থানীয় বাজার। ঠিক আছে, এখন আমরা যদি যাই যে জাতীয় বাজারের কথা বলছি, যে কোনো একটা পণ্য বাংলাদেশে উৎপাদন হয়, অর্থাৎ বাংলাদেশের যে প্রান্তেই উৎপাদন হোক না কেন, সেটা সারা বাংলাদেশেই তার বাজার আছে, পণ্যের বাজারটা বিস্তৃত। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো অঞ্চলেই এই দ্রব্যটা ক্রয় বিক্রয় হয়, এই বাজারটাকে জাতীয় বাজার বলা হয়। অর্থাৎ দেশের সীমারেখার মধ্যে এই বাজারটা বিস্তৃত, এই বাজারটি হলো জাতীয় বাজার। দেখো, কোনো দ্রব্যের বাজার একটি দেশের মধ্যে সীমাবদ্ধ হলে তাকে জাতীয় বাজার বলা হয়। যেমন কুমিল্লার খদ্দর, বগুড়ার দধি ইত্যাদি দ্রব্যের বাজার হলো জাতীয় বাজার, কারণ এই দ্রব্যগুলো বিদেশে রপ্তানি হচ্ছে না, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলেই এই দ্রব্যগুলোর কি আছে, চাহিদা আছে, ক্রয় বিক্রয় হচ্ছে এই দ্রব্যগুলো। ঠিক আছে, এই বাজারটি হচ্ছে জাতীয় বাজার। এবার যাব আন্তর্জাতিক বাজার। লক্ষ্য করো, সারা বিশ্ব বা সারা বিশ্ব না হোক, যে কোনো একটা দেশের পণ্য যখন তার ওই দেশের সীমারেখা অতিক্রম করে অন্যান্য দেশেও এই দ্রব্যটার ক্রয় বিক্রয় হলে, অর্থাৎ দ্রব্যটার বাজার যদি বিস্তৃত হয়, তখন এই দ্রব্যটাকে আমরা বলি মানে আন্তর্জাতিক বাজার, এই বাজারটাকে বলি। ঠিক আছে, যেমন লক্ষ্য করো, যে দ্রব্যের ক্রয় বিক্রয় দেশের সীমানা অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত, সেই সব দ্রব্যের বাজারকে আন্তর্জাতিক বাজার বলে। আবার বলছি কথাটা, যে দ্রব্যের ক্রয় বিক্রয় দেশের সীমানা অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত, সেই সব দ্রব্যের বাজারকে আন্তর্জাতিক বাজার বলে। যেমন স্বর্ণ, তৈরি পোশাক, চা ও চামড়াজাত দ্রব্যের বাজার, এগুলো হলো আন্তর্জাতিক বাজার। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম স্থানীয় বাজারটা কি, জাতীয় বাজারটা কি, আন্তর্জাতিক বাজারটা কি। আর এগুলোর দেখো প্রত্যেকটার আয়তন কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই কারণে এই বাজার, এই যে ভাগটা, শ্রেণী বিভাগটা কিন্তু আয়তন বা বিস্তৃতির ভিত্তিতে করা হয়েছে। যাই হোক, এবার আসি সময়ের ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। সময়ের ভিত্তিতে বাজারটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। লক্ষ্য করো, 1 নম্বরে আমরা বলছি অতি স্বল্পকালীন বাজার, 2 নম্বর হলো স্বল্পকালীন বাজার, 3 নম্বর যদি বলি দীর্ঘকালীন বাজার, 4 নম্বর হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। এখানে আমরা এখন ব্যাখ্যা যাচ্ছি অতি স্বল্পকালীন বাজার কাকে বলে। এখন একটু লক্ষ্য করো, আমি একটু উদাহরণ থেকে এখানে সংজ্ঞাটায় আসি, যে কোনো একটা বাজার, যে এলাকায় যে বাজারগুলো আছে, মাছ বাজারগুলো সাধারণত কয়েক ঘন্টার জন্য হয়ে থাকে, সারা দিনের জন্য না, কয়েক ঘন্টার জন্য। ওই সময়ের মধ্যে কোনো একজন জেলে বাজারে যদি মাছ নিয়ে আসে, আজকে মাছ নিয়ে আসার পরে যদি দেখে মাছের খুব দাম, তার পক্ষে এই সময়ের মধ্যে বাজারে কিন্তু নতুন করে মাছের যোগান বাড়ানো আর সম্ভব না। অথবা সে যদি বাজারে এসে দেখে আজকে মাছের দাম একেবারেই কম, তখন তার পক্ষে মাছ অন্য স্থানে স্থানান্তর করা
সম্ভব না। তাহলে কথাটা কি, মূল মেসেজটা কি একটু লক্ষ্য করো। যেই সময়ের মধ্যে উৎপাদনকারী দ্রব্যের যোগান বাড়াতে বা কমাতে পারে না, তাকেই বলা হয় অতি স্বল্পকালীন বাজার। আবার বলছি কথাটা, যে সময়ের মধ্যে উৎপাদনকারী দ্রব্যের যোগান বাড়াতে বা কমাতে পারে না, তাকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার। এ বাজারে দ্রব্যের যোগান রেখা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। অর্থাৎ যে সম্পূর্ণ অস্থিতিস্থাপক রেখাটা কেমন হয়? লম্বক্ষের সমান্তরাল। এ বাজারে দ্রব্যের চাহিদার উপর দাম কি করে নির্ভর করে। আচ্ছা, যাই হোক, এখানে যে বাজারে হবে, যে লেখাটা আসে নাই, ঠিক আছে। তারপরে স্বল্পকালীন বাজারের কথা আসি। একটু লক্ষ্য করো, যে উদাহরণটা বলছিলাম, যে একজন জেলের জাল আছে, মনে করো 100 হাতের। এখন বাজারে যে পরিমাণ মাছের চাহিদা, এখন সে যদি তার জালটাকে 150 হাতের করতে পারে, তাহলে বাজারের চাহিদা অনুযায়ী তার পক্ষে মাছের যোগান দেয়া সম্ভব। কিন্তু জালটা হচ্ছে তার মূলধন। এই মূলধনটাকে এই সময়ের মধ্যে তার পক্ষে পরিবর্তন করা সম্ভব না। কিন্তু এই জালটাকে সে দিনে যদি আগে একবার ব্যবহার করত, এখন সে একাধিকবার ব্যবহার করে বাজারে মাছের যোগান কিন্তু কিছুটা বাড়াতে পারবে, ঠিক না? তাহলে এই কথাটাকে যদি আমি এখানে সংজ্ঞা আকারে নিয়ে আসি, দেখো, যে সময়ের মধ্যে উৎপাদনকারী মূলধনের পরিবর্তন করতে পারে না, তবে মূলধনের পুনঃ ব্যবহারের মাধ্যমে দ্রব্যের যোগান কিছুটা বাড়াতে পারে, তাকে স্বল্পকালীন বাজার বলে। আবার বলছি কথাটা, মূল মেসেজটা কি? এক্ষেত্রে মূলধনটা পরিবর্তন করতে পারবে না, কিন্তু মূলধনটাকে সে একাধিকবার ব্যবহার করতে পারবে। তো যখন আগের চেয়ে বেশিবার সে ব্যবহার করবে, তাহলে বাজারে দ্রব্যের যোগান কি হবে? বেড়ে যাবে। এই কথাটাই বলছে, যে সময়ের মধ্যে উৎপাদনকারী মূলধনের পরিবর্তন করতে পারে না, তবে মূলধনের পুনঃ ব্যবহারের মাধ্যমে দ্রব্যের যোগান কিছুটা বাড়াতে পারে, তাকে স্বল্পকালীন বাজার বলে। এবার যাচ্ছি আমি দীর্ঘকালীন বাজার। যে বাজারে উৎপাদনকারী, এখন লক্ষ্য করো, আবার উদাহরণটায় আসি, যে এখন যে সময়টা, এই সময়ের মধ্যে জেলে তার জালটাকে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ এই সময়ের মধ্যে উৎপাদনকারী তার মূলধনটাকে পরিবর্তন করতে পারবে, ঠিক আছে। এটি এখানের মেসেজ। তাহলে মূলধনের যদি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে তার উৎপাদনের মধ্যেও কি হবে, বা দ্রব্যের যোগানের মধ্যেও কি হবে? পরিবর্তন আসবে। এই কথাটাই বলা হচ্ছে, যে বাজারে উৎপাদনকারী মূলধনের পরিবর্তন করে দ্রব্যের চাহিদা অনুযায়ী যোগান দিতে পারে, তাকে দীর্ঘকালীন বাজার বলা হয়। এ বাজারে দ্রব্যের যোগানের উপর দাম নির্ভর করে। লক্ষ্য করো, এই বাজারে দ্রব্যের যোগানের উপর দাম নির্ভর করে। মেসেজ কিন্তু পাল্টে গেছে। এখন বলছি অতি দীর্ঘকালীন বাজার। যে বাজারে ভোক্তাদের রুচি, পছন্দ, ভোক্তার সংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে উৎপাদনকারী দ্রব্যের যোগান দিতে সক্ষম, তাকে অতি দীর্ঘকালীন বাজার বলে। এ বাজারেও দ্রব্যের যোগানের প্রভাব থাকে। আবার বলছি, লক্ষ্য করো, এখানের মেসেজটা কি? এখানে মূলত ভোক্তাদের রুচি, পছন্দ এবং ভোক্তার সংখ্যার উপর ডিপেন্ড করে যে উৎপাদনকারী যখন দ্রব্যের যোগান দিতে সক্ষম, তখন এই বাজারটাকে বলা হচ্ছে কি? অতি দীর্ঘকালীন বাজার, ঠিক আছে। আবার বলছি সংখ্যাটা, যে বাজারে ভোক্তাদের রুচি, পছন্দ, ভোক্তার সংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে উৎপাদনকারী দ্রব্যের যোগান দিতে সক্ষম, তাকে অতি দীর্ঘকালীন বাজার বলে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রথমত বা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটি হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা আসব যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরও আরো কি আছে? শ্রেণীবিভাগ আছে। একচেটিয়া বাজার,
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তারপরে ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, মনোপসনি বাজার, তারপরে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার আরও আছে। আমরা এখানে যেগুলো না হলেই নয় আমরা এগুলো নিয়ে আসছি, আর তোমাদের জন্য এগুলি এতটুকু পর্যন্ত এনাম। তারপর আমরা যদি দেখি, লক্ষ্য করো এখানে কি আছে, সমানে সমানে, অর্থাৎ প্রতিযোগিতাটা একেবারে সমানে সমানে। লক্ষ্য করো এখানে আমরা যদি একটু কথা আসি যে পূর্ণ প্রতিযোগিতার কথা বলছি, সমানে সমানে প্রতিযোগিতা, যে বাজার অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। আবার বলছি কথাটা, যে বাজার অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা, যে কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। আর একটি সমজাতীয় দ্রব্য, দ্রব্যটা কেমন হবে, সমজাতীয় হবে, দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে ক্রয় বিক্রয় হবে। মূল্যটা কেমন হবে, নির্ধারিত মূল্যে, অর্থাৎ ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। আর এক্ষেত্রে দামটা কিভাবে নির্ধারিত হবে, দর কষাকষির মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই বাজারটাকে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। লক্ষ্য করো, যদি তোমাকে কখনো প্রশ্ন করে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো লিখো, দেখো এখানে সংজ্ঞাটার মধ্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য কিন্তু আছে। তার মানে কি, এক নম্বরে আমরা বলতে পারবো অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা। দুই নম্বরে বলতে পারবো দ্রব্যটা কি জাতীয়, সমজাতীয়। তিন নম্বরে আমরা বলতে পারবো দামটা কিভাবে নির্ধারিত হয়, যে দর কষাকষির মাধ্যমে। ঠিক আছে, তারপরে এখানে পরিবহন ব্যয় অবিবেচ্য। ঠিক আছে, এরকম আরো অনেক আমরা বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যাই হোক, পরবর্তী আলোচনায় এটা আমরা তখন করব। এখন আমরা আসছি, লক্ষ্য করো এখানে যদি ওনাকে বিক্রেতা হিসাবে ধরি আর বাকিরা হচ্ছে ক্রেতা, তাহলে দেখো তো বিক্রেতার সংখ্যা একজন আর ক্রেতার সংখ্যা কিন্তু অসংখ্য। ঠিক আছে, অর্থাৎ এটাকে জাস্ট একটা আমরা ধরলাম। তাহলে এইটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার কথা। ঠিক আছে, তাহলে বলছে দেখো, যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম, বিশেষ করে ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা কম, এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে খুব একটা প্রতিযোগিতা থাকে না, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। আবার বলছি, যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম, তবে ক্রেতার মানে সংখ্যাটা মানে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যাটা কিন্তু একটু বেশি হবে। ঠিক আছে, এবং এই যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে খুব একটা প্রতিযোগিতাও কিন্তু বিরাজমান থাকবে না, এই বাজারটাকে আমরা বলছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা কিন্তু অপূর্ণ প্রতিযোগিতার কিছু শ্রেণী বিভাগের কথা বলেছিলাম, এখন আমরা এগুলো আলোচনায় যাচ্ছি। লক্ষ্য করা, একচেটিয়া বাজারের কথা আসি। যে বাজারে অসংখ্য ক্রেতা ও একজন বিক্রেতা এবং উৎপাদিত দ্রব্যের নিকট কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, এই বাজারটাকে আমরা বলছি একচেটিয়া বাজার। আবার বলছি, তাহলে তোমার এখানে নোটেবল কথা কি কি, ক্রেতার সংখ্যা মানে অসংখ্য হতে পারে, কিন্তু বিক্রেতা কয়জন, একজন, আর তার উৎপাদিত দ্রব্যের নিকট পরিবর্তক দ্রব্য বাজারে থাকে না, এই বাজারটাকে বলা হয় একচেটিয়া বাজার। এই প্রশ্নটাই তোমাদের এখানে যেভাবে আসে, অনেক সময় দেখা গেছে যে একজন বিক্রেতার বাজারকে কি নামে ডাকা হয়, একজন বিক্রেতার বাজারকে একচেটিয়া বাজার বলা হয়, বা একচেটিয়া ইংরেজি হচ্ছে মনোপলি। ঠিক আছে, মনোপলি মার্কেট বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন যাচ্ছি দ্বিতীয় কথাটাই, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখানে লক্ষ্য করো, যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা একই জাতীয় বলতে এখানে সদৃশ অথচ পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে, ঠিক আছে, এই বাজারটাকে বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। যে এই বাজারে বিক্রেতাগণ এমন সব দ্রব্য বিক্রয় করে যা সম্পূর্ণরূপে এক নয়, আবার সম্পূর্ণরূপে ভিন্নও নয়। এসব দ্রব্য ক্রেতার নিকট একে অপরের ঘনিষ্ঠ বিকল্প হিসেবে কি হয়, বিবেচিত হয়।
যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, বিভিন্ন ধরনের লেবেল, ট্রেডমার্ক, আবার এই যে আমাদের কাছাকাছি পরিচিত জিনিস, যেমন সাবানের কথা বলতে পারি, টুথপেস্টের কথা বলতে পারি। ঠিক আছে, দেখো মোড়কের কারণে, কালারের কারণে, তাই একটাকে আরেকটা থেকে কি করা যাচ্ছে, পৃথক করা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা বললাম একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের কথা। এবার আসি ডুওপলি বাজারের কথা। ডু শব্দের অর্থ হচ্ছে দুই, আর ফলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। তাহলে এখান থেকে সংজ্ঞাটা চলে আসছে, যে বাজারে দুইজন বিক্রেতা, ঠিক আছে, দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকেই ডুওপলি বাজার বলে। আর সোজা কথা বললে, যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা থাকে সে বাজারটাকে বলা হয় ডুওপলি বাজার। ঠিক আছে, এবার আসছি আমরা অলিগোপলি বাজারের কথায়। যে বাজারে দুইয়ের অধিক কিন্তু অসংখ্য নয়, দুজন হলে কিন্তু ডুওপলি বাজার, অসংখ্য হলে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এজন্য বলা হয়েছে যে বাজারে দুইয়ের অধিক কিন্তু অসংখ্য নয়, এবং মানে যেটাকে আমরা বলি, অর্থাৎ কতিপয় বিক্রেতা মানে বিরাজমান থাকে এবং তারা সমজাতীয় দ্রব্য বা পৃথকীকৃত দ্রব্য কি করে, বিক্রয় করে। আর এই বাজারটাকে বলা হয় অলিগোপলি বাজার। আবার বলছি কথাটা, যে বাজারে দুইয়ের অধিক কিন্তু অসংখ্য নয় এমন বিক্রেতা সমজাতীয় বা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে, তাকে অলিগোপলি বাজার বলা হয়। এখানে দ্রব্যটা লিখতে হবে। ঠিক আছে, এবার আসি মনফসনি বাজার। দেখো, মনোপলি বাজার যেটা বলছিলাম যে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, ওইটাকে উল্টালে কি হয়, যে অসংখ্য বিক্রেতা আর একজন ক্রেতা, এই বাজারটাকে বলা হয় মনফসনি বাজার। লক্ষ্য করো, যে বাজারে একজন ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে মনফসনি বাজার বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে এই ধরনের বাজার কি আদৌ আছে? হ্যাঁ, আমরা একটু যদি উদাহরণে যাই, লক্ষ্য করো, কোনো একটা এলাকায় যে চিনি ফ্যাক্টরি যেখানে আছে, ওই চিনি ফ্যাক্টরিওয়ালা কি কিনে, আখ কিনে। আখ কারা বিক্রয় করে? অসংখ্য কৃষকরা বিক্রয় করে। তাহলে এই যে এখানে যে বাজারটা সংগঠিত হচ্ছে, অর্থাৎ ক্রেতা কয়জন? এই ফ্যাক্টরি, অর্থাৎ এই চিনি ফ্যাক্টরি। তাহলে এখানে একজন ক্রেতা আর অসংখ্য বিক্রেতা, এখানে যে বাজারটা, এই বাজারটাকে বলা হয় যে মনফসনি বাজার। ঠিক আছে, তাহলে আমরা এখন যাচ্ছি সর্বশেষ যে কথাটা, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বি মানে দুই, এখানে বলা হচ্ছে যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে। ঠিক আছে, দুই পক্ষেই দেখো, যে বাজার একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে তাকেই দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলা হয়, অর্থাৎ দুই পক্ষেই একচেটিয়া। ঠিক আছে, একচেটিয়া বাজার বলা হয়। এই ছিল আমাদের যে অপূর্ণ প্রতিযোগিতার শ্রেণী বিভাগের কথা। ঠিক আছে, এখন আমরা আসছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে কিছু তুলনামূলক কথা বলবো। আমরা প্রথমত সংজ্ঞাগত পার্থক্যটা কিন্তু আমরা জেনে গেছি, তারপর আমরা একটু আবার বলছি সংজ্ঞার দিকটা। পূর্ণ প্রতিযোগিতা কি বলা হয়েছিল? যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে ক্রয় বিক্রয় করে তাকে বলছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর একচেটিয়া বাজারের বেলায় বলছিলাম কি, যে বাজারে, স্যার এখানে একটু খেয়াল করবা, যে বাজারে অসংখ্য ক্রেতা ও একজন মাত্র বিক্রেতা উৎপাদিত দ্রব্যের নিকট কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, তাকে বলা হচ্ছে একচেটিয়া বাজার। ঠিক আছে, দ্বিতীয় পার্থক্যটা যদি যাই, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা। পূর্ণ প্রতিযোগিতায় বলছিলাম কি অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার কথা, অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কি অসংখ্য। আর একচেটিয়া বাজারে ক্রেতা অসংখ্য কিন্তু বিক্রেতার সংখ্যা কয়জন? একজন। ঠিক আছে, আমরা জাস্ট বিষয়গুলোকে একটু একটু আলাদা করে আনবো, যে আসলে কোনগুলো যে মার্ক করা যায়, মার্কেবল। ঠিক আছে, 3 নম্বর পার্থক্য যদি আসি, দেখো দ্রব্যের প্রকৃতি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটা কি জাতীয় হয়? সমজাতীয় হয়। আর একচেটিয়া বাজারে দ্রব্য সমজাতীয় না, তবে
কৃত্রিম গুণাগুণের কারণে একটি দ্রব্য থেকে অন্যটিকে কি করা যায়, পৃথক করা যায়। ঠিক আছে, এখানে আমরা যদি পরের পার্থক্য চলে যাই, লক্ষ্য করো যে শিল্পে প্রবেশ ও প্রস্থান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম শিল্পে অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। ঠিক আছে, আর একচেটিয়া বাজারে ফার্মের অবাধ মানে প্রবেশ এবং প্রস্থানের কোনো সুযোগ নেই। আসলে এখানে একটি ফার্ম নিয়ে আসলে মূলত একটি শিল্প গঠিত হয়। ঠিক আছে, তারপরে দেখো দ্রব্যের দাম নির্ধারণ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দামটা কি হয়, নির্ধারিত হয়। আর একচেটিয়া বাজারে উৎপাদনকারী নিজেই দ্রব্যের দাম কি করে, নির্ধারণ করে থাকে। আবার বলছি কথাটা, দ্রব্যের দাম নির্ধারণ, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কিভাবে নির্ধারিত হয়, ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে। আর অন্যদিকে একচেটিয়া বাজারে উৎপাদনকারী নিজেই দ্রব্যের দাম কি করে, নির্ধারণ করে দেন। এবার যদি আমরা আসি পরবর্তী পার্থক্যের কথায়, দেখো যে গড় ও প্রান্তিক আয় রেখা। লক্ষ্য করো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটা সমজাতীয় হয় এবং এই দ্রব্যটা একটা নির্দিষ্ট মূল্যে বা নির্ধারিত মূল্যে কি হয়, ক্রয় বিক্রয় হয়। আর এই কারণে এ বাজারে গড় আয় এবং প্রান্তিক আয় কি হয়, সমান হয়। আর সমান হওয়ার কারণেই এই বাজারে দেখো গড় আয় এবং প্রান্তিক আয় রেখাটা কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। এই যে বলছি, গড় আয় এবং প্রান্তিক আয় রেখা কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। তারপর আমরা যদি এখানে আসি একচেটিয়া বাজারের কথা বলি, একচেটিয়া বাজারে মানে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এক্ষেত্রে উৎপাদনকারী যদি উৎপাদন বাড়াতে চায় তাহলে কি করতে হয়, তাকে দাম কমাতে হয়। ঠিক আছে, অর্থাৎ এই কারণে বলা হচ্ছে, দেখো যে উৎপাদন বাড়লে যেহেতু দাম কমে যায়, এই কারণে গড় আয় এবং প্রান্তিক আয় কি হচ্ছে, কমে যাচ্ছে। তবে গড় আয়ের চেয়ে প্রান্তিক আয় বেশি হারে কমে বিধায় গড় আয় রেখার নিচে কিন্তু প্রান্তিক আয় রেখাটি অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা যা এখান থেকে যে মেসেজটি, সেটা হলো একচেটিয়া বাজারে গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ঠিক আছে, সর্বশেষ যে পার্থক্যটি আমরা নিয়ে আসছি সেটা হলো উপকরণের গতিশীলতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপকরণ সম্পূর্ণ গতিশীল, আর একচেটিয়া বাজারে উপকরণ সম্পূর্ণ গতিশীল নয়। এ ছিল আসলে মূলত আজকের আলোচনা। আজকের এই আলোচনা থেকে আমরা বাড়ির কাজ হিসেবে একটি প্রশ্ন নিয়ে আসছি। দেখো, জহির একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করে। সে নতুন একটি ব্যাগ ক্রয় করতে গিয়ে দেখল দাম আগের চেয়ে অনেক বেশি। এর কারণ জানতে চাইলে দোকানি জানায় যে এই ব্যাগ মাত্র একটি কোম্পানি আমদানি করে। দাম ওঠানামার ক্ষেত্রে তাদের কিছুই করার থাকে না। অনুরূপ কোনো ব্যাগ বাজারে না থাকায় তাকে বেশি দামে ব্যাগ ক্রয় করতে হয়। এখন প্রশ্ন হলো, দেখো এই যে উদ্দীপকটা যদি তোমরা কয়েকবার পড়বে, পড়ার পর নিচের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে। জহিরের ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের ব্যাখ্যা করো। আমি বিশ্বাস করি তোমার পক্ষে এখন বলা সম্ভব যে আসলে এই পণ্যটি কোন বাজারের, মূলত এটা কোন বাজারটাকে ইন্ডিকেট করতেছে, তুমি সেটার লিখতে হবে। ঠিক আছে, 2 নম্বরে দেখো, বাজারে যদি অনেকগুলো ব্যাগ উৎপাদনের প্রতিষ্ঠান থাকতো তাহলে বাজারের ধরন কেমন হতো। এখন তো একটা প্যাটার্নে আছে বাজারটা, যদি এখানে বিক্রেতার সংখ্যা বেড়ে যায় বা আমদানিকারকের সংখ্যা আরো বেড়ে যেত, তাহলে বাজারটা কি আগের মতো থাকতো, না নতুন কোনো ধরনের বাজার এখানে তখন ধরনটা পাল্টে যেত, তোমাকে ওই ব্যাখ্যাটা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা মূলত আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ।